এই ভিডিওতে প্রদর্শিত গল্প, চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণই কাল্পনিক। এর সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার মিল শুধুমাত্রই কাকতালীয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ, শিশু ও ভীতু মানুষদের এই ভিডিওটি না দেখার অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি দেখার সময় নিজের বিবেচনা প্রয়োগ করুন। You should not have come here. ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এ প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। নমস্কার বন্ধুরা, অজানা অন্ধকার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম হাড় হিম করা কিছু ভৌতিক গল্প নিয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আর গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। গ্রামের নাম শিবপুর। নদী, ধানক্ষেত আর তালগাছ ঘেরা শান্ত একটা গ্রাম। কিন্তু এই গ্রামের পশ্চিম প্রান্তে একটা জায়গা আছে যার নাম শুনলেই লোকজন গলা নামিয়ে কথা বলে। বিশুদার আম বাগান। দিনের বেলা দূর থেকে দেখলে জায়গাটা খুব সুন্দর। শত বছরের পুরনো আম গাছগুলো সারি সারি দাঁড়িয়ে, গাছের ফাঁকে ফাঁকে রোদের আলো পড়ে মাটিতে ছোপ ছোপ দাগ তৈরি করে। বসন্তকালে গোটা বাগান জুড়ে আমের মুকুলের গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু সূর্য ডোবার পর এই বাগানটা যেন আর এই দুনিয়ার থাকে না। আচ্ছা, আপনি যে বললেন বিশুদা, আসলে বিশুদাটা কে? ওনার ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই আমবাগানের মালিক ছিল বিশু মণ্ডল। সবাই তাকে ডাকত বিশুদা। খুব শান্ত, কম কথা বলত, কিন্তু গ্রামের সবাইকে সাহায্য করত। বিশুদার একমাত্র পরিবার ছিল তার স্ত্রী কমলা আর ৮ বছরের মেয়ে ঝুমা। এক বর্ষার রাতে সবকিছু বদলে যায়। সেই রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল। বজ্রপাত, বৃষ্টি, বাতাসে গাছ ভেঙে পড়ছিল। গ্রামের লোকজন সকালে উঠে দেখে বিশুদার বাড়ি তালাবদ্ধ, দরজা ভাঙা, ভেতরে রক্তের দাগ। কিন্তু বিশুদা, কমলা আর ঝুমা তিনজনই উধাও। আমবাগানের মাঝখানে একটা গর্ত পাওয়া গিয়েছিল, মাটি নতুন করে খোঁড়া, কিন্তু কেউ সাহস করেনি ভালো করে খুঁড়ে দেখতে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে শোনা যেত রাতে নাকি আমবাগান থেকে একটা ছোট মেয়ের হাসির শব্দ আসে। তারপর কেউ কেউ বলল ভোরবেলা কুয়াশার মধ্যে নাকি একটা শাড়ি পরা মেয়েকে আম গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ছিল যারা বলতো আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, মানে গ্রামের মানুষেও ওনাদের দেখেছেন ওই আমবাগানে? হ্যাঁ, অনেকেই দেখেছেন বলে দাবি করেন। আর একটা লোক গলায় দড়ি ঝুলিয়ে গাছ থেকে গাছে হেঁটে বেড়াচ্ছে। ধীরে ধীরে আমবাগান হয়ে উঠল নিষিদ্ধ জায়গা। কিন্তু ভয় মানুষকে যত টানে, কৌতূহলও ততই টানে। আমরা 5 বন্ধু, আমি, রাহুল, আমার বন্ধু সুমন, মিলন আর অরবিন্দ, আমরা 5 জন কলেজে পড়ি। একদিন আড্ডায় বসে বিশুদার আমবাগানের কথা উঠল। অরবিন্দ বলল, ধুর, এসব গাঁজাখুরি গল্প, চল একদিন রাতে গিয়ে দেখে আসি। সুমন হেসে বলল, ভূত থাকলে ভিডিও তুলে ইউটিউবে ছাড়বো। আমি আর মিলন প্রথমে রাজি হইনি, কিন্তু শেষমেশ কৌতূহলই জিতে গেল। ঠিক হলো অমাবস্যার রাতে যাব। রাত 12:30, চাঁদ নেই, চারদিকে কুয়াশা। আমরা 4 জন মোবাইলের টর্চ জ্বালিয়ে বাগানের লোহার ভাঙা গেট ঠেলে ঢুকলাম। ভেতরে ঢুকেই কেমন একটা চাপা গন্ধ।
পচা পাতা আর ভেজা মাটির। হাওয়ায় আম গাছের পাতা নড়ছে, শশ শব্দ। বাপন ফিসফিস করে বলল, ভাই, এখানটা এমনিই গা ছমছমে। হঠাৎ হাসির শব্দ, একটা ছোট মেয়ের হাসি। আমরা 5 জন একসাথে থমকে গেলাম। অরবিন্দ বলল, কেউ মজা করছে। কিন্তু ওই সময় এই বাগানে মজা করার কেউ আসে? হঠাৎ টর্চের আলোয় আমরা দেখলাম একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা জামা, চুল এলোমেলো, মুখটা দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। সুমন ডাকল, এই, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো নেই, শুধু কালো গর্ত। মিলন চিৎকার করে উঠল। মেয়েটা ফিসফিস করে বলল, আমার নাম ঝুমা। তোমরা কি আমার বাবাকে দেখেছো? ঠিক তখনই চারদিকের সব আম গাছের পাতা একসাথে ঝাঁকুনি দিয়ে উঠল। হঠাৎ আমরা শুনলাম ঠক ঠক ঠক, কেউ যেন খুঁড়িয়ে হাঁটছে। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা লোক, গলায় দড়ি, চোখ দুটো বেরিয়ে আছে, মুখটা পচা। সে ফিসফিস করে বলল, আমার মেয়েকে ফিরিয়ে দাও। ওটাই ছিল বিশুদা। আচ্ছা আচ্ছা, প্রথম এ যে বলেছিলেন সেই আম বাগানের মালিক? হ্যাঁ, ওই আম বাগানের মালিক, আর তার পেছনে শাড়ি পরা একটা মেয়ের ছায়া, কমলা। আমরা 5 জন ভয়ে একে অপরের দিকে দেখছি। আমরা বাকরুদ্ধ হয়ে গেছিলাম, দৌড়তে চেয়েও দৌড়তে পারছিলাম না। হঠাৎ হঠাৎ যেন এক অন্ধকার গ্রাস করতে লাগলো আমাদের, আর এক কষ্টরত স্বর যেন বলে উঠল, ভয় পাসো না রে, আমি তোদের কিছু করব না। ওই রাতেই জানতে পারলাম যে সেই রাতে বিশুদা নাকি ঋণে ডুবে গিয়েছিল। গ্রামের এক সুদের কারবারি তাকে ভয় দেখাচ্ছিল। রাগে হতাশায় সে নিজের হাতেই স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছিল। তারপর আমবাগানে গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছিল। শেষে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলেছিল। কিন্তু শান্তি পায়নি কেউ। কমলা ফিসফিস করে বলল, তোমাদের মধ্যে একজন আমাদের জায়গা নেবে গো। হঠাৎ চারদিকে গাছগুলো যেন হেঁটে আসতে লাগলো। অরবিন্দ দৌড় দিল, কিন্তু মাটির ভেতর থেকে হাত বেরিয়ে এসে তার পা ধরে টেনে নিল। তার চিৎকার, তারপর নিস্তব্ধতা। আমি, সুমন আর মিলন দৌড়াতে লাগলাম। পেছনে ঝুমার হাসি, বিশুদার খুঁড়িয়ে হাঁটার শব্দ। হঠাৎ সুমন পড়ে গেল। আমি আর মিলন থামলাম না। পেছনে তাকিয়ে দেখি বিশুদা ধীরে ধীরে সুমনের গলায় দড়িটা পড়াচ্ছে। ভোরবেলা গ্রামের লোকজন আমাদের দুজনকে অচেতন অবস্থায় গেটের বাইরে পড়ে থাকতে দেখে। মিলন আর সুমন কে আর কখনো পাওয়া যায়নি। আজও শিবপুরে শোনা যায়, রাতে বিশুদার আমবাগানে এখন 4 জন ছায়া ঘোরে। 2 বড়, একটা শাড়ি পরা, একটা ছোট, আর একটা আমাদের বয়সী। আজও যদি আপনি কোনো রাতে আমবাগানের পাশ দিয়ে যান আর শুনতে পান কারো ফিসফিসানি, চলে এসো আমাদের সাথে। তাহলে পেছনে তাকাবেন না, দৌড়াবেন, কারণ বিশুদার আমবাগান এখনো খালি নয়। গল্পগুলি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক ও কমেন্ট করে যাবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অজানা অন্ধকার পরিবারের সাথে জুড়ে যান, যাতে পরবর্তী ভৌতিক গল্পগুলি মিস না করেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন দ্বিতীয় গল্পটি শুরু করি। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা।
তবে মজার ব্যাপার হলো তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয়। আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কি না বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রাসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন? অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা ওপরওয়ালি জানেন। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাভ দেয়নি। ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল, ভূত ওকে ঠেলে দিয়েছে, তাই তো? রাসেল এবার সত্যিই রেগে গেল। বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এসব বোকালো লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায় তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল এই বাড়িতেই এক রাত কাটাবে। যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালে তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করল, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানলা আর মাকড়সার জাল। চারদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করল। এই বাড়ি নাকি ভৌতিক। রাত ৩:৩৫-এ এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনে জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার, আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একজোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকাল, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। এটা কল্পনা, নিজেকে বলল সে। সময় তখন রাত 2টা। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানলাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসের শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পেছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল।
কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করল, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলের শুকনো রক্ত। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করল। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগল। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছনে থেকে গলা শোনা গেল, এখানে কেন এসছিস? তাহমিদ পেছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তুই এখানে এসছিস কেন? তাহমিদ পালানোর চেষ্টা করল। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটি বন্ধ। বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পেছনে তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। একে, সে তো আমার কাছেই আসছে। এখন উপায়? তাহমিদ মনে মনে বলল। মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তো সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরো ভয়ানক হয়ে উঠছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরই কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। লোকটা তীক্ষ্ণ, দৃষ্টিতে তাকালো। ও মরেছে, কিন্তু শান্তি পায়নি। যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ওর আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35 ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না। তাহমিদের গলা শুকিয়ে গেল। কিন্তু আমি তো কিছু করিনি, আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম। লোকটা গভীর গলায় বলল, সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে। তুমি ওর জীবনের গল্প জানো? তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপর বলল, ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো। লোকটা চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় ভারী কণ্ঠ, যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে। রূপা ছিল খুব মিষ্টি মেয়ে। গ্রামে সবাই তাকে ভালোবাসত। তার বাবা ছিলেন জমিদার। বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল, কিন্তু সেই খুশি টেকেনি। তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত। তাহমিদের শরীর শিউরে উঠল। তারপর লোকটা চোখ নামিয়ে বলল, তার লাশ বাড়ির পেছনের কুয়োয় ফেলে রাখা হয়। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। তাহমিদ মনে হলো গল্পটা এখানেই শেষ নয়, এর গভীরে আরও কিছু আছে। রাত 3:30। তাহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখ, বিপদ এলে কাজে লাগবে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানলার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগল, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করেই এক নারী কণ্ঠ শোনা গেল, তুমি আমার ঘরে কেন? তাহমিদ পেছনে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা স্পষ্ট। তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ। তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তাহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তাহমিদ,
পালাও, ও তোর জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। সত্যি বলছো? তাহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল। রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস। পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো। সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল। তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, ছেলে, তুই সত্যি সাহসী, কিন্তু সাবধান, রূপার আত্মা খুবই ক্ষমতাশালী। তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে পড়বে। তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করছি, রূপার মৃত্যুর ন্যায় বিচার করব। তবে আমাকে সাহায্য করতে হবে, একা আমি পারবো না। এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো। একজন বলল, আমরা তোমার সাথে আছি, কিন্তু কিভাবে করব এটা? তাহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে পুলিশকে জানাতে হবে, তবে শুধু পুলিশ দিয়ে হবে না। রূপার আত্মা এখনো শান্ত হয়নি, তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে। তাহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি, ওরা শুধু সম্পত্তির জন্য আমার সবকিছু ধ্বংস করল। আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হয়। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করল। তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুয়ে ফেলে হত্যা করেছিল। তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয়, আরও কিছু লুকানো কারণ ছিল। রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ। ঘড়ির কাঁটা ঠিক ৩:৩৫-এ পৌঁছালে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ করেই জানলার কাঁচ কাঁপতে লাগল। নারী কণ্ঠ ভেসে এলো, তুই আবার কেন এলি? তাহমিদ এগিয়ে এসে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে, তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হল। তার চোখে এবার রাগের চেয়ে শান্তির আভা ছিল। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ না হবে? তাহমিদ মাথা নত করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোমার আত্মা এবার শান্তি পাবে। রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকানো যায় না। এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটাও যেন স্বাভাবিক হয়ে উঠল। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হল। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করল। তাহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, রূপার আত্মার শান্তি ফিরে এসেছে, আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। ভূত নয়, তবে তারা অশরীরী। এই ছিল আমাদের আজকের গল্প। ভালো লাগলে ছোট্ট করে হিহি একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গল্পটি, আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী গল্পটি সবার আগে। শোনার জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।